ধ্বংসস্তূপ থেকে মৃত জিম্মিদের উদ্ধারে গাজায় যাচ্ছে ভারী যন্ত্রপাতি। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে রেড ক্রস। তুর্কি থেকে পিকেকে যোদ্ধাদের প্রত্যাহারের ঘোষণা, শান্তি প্রক্রিয়ায় নতুন আশা। ইরাকে তেলের খনিতে আগুন, নিহত 2। কুয়ালালামপুরের পথে যাত্রা বিরতিতে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প। ইসরায়েলে আবারও ফ্লাইট চালু করছে আমেরিকান এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইজিপ্টের রাফার সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ভারী যন্ত্রপাতি ও ত্রাণবাহী ট্রাক যেতে দেখা গেছে। আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যকর যুদ্ধবিরতির অংশ হিসেবেই রবিবার এই সরবরাহ কর্মকাণ্ড শুরু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে মৃত জিম্মিদের উদ্ধারে যোগ দিয়েছে রেড ক্রস। এদিকে তেল আভিভে নিহত ইসরায়েলি জিম্মিদের স্বজনরা সরকারের কাছে মরদেহ দ্রুত ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনীতে কোন দেশের সেনা থাকবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেবল ইসরায়েল। গাজা অভিমুখে ভারী যন্ত্রপাতি নিয়ে রওনা দিয়েছে কয়েকটি ট্রাক, যা রবিবার ইজিপ্টের রাফা সীমান্ত পার হতে দেখা গেছে। তাদের উদ্দেশ্য হামাসের কাছে জিম্মি থাকা নিহত ইসরায়েলিদের মৃতদেহ অনুসন্ধান করা। তবে হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার কারণে এসব জিম্মিদের অনেককেই হামাস এখনও উদ্ধার করতে পারেনি। আর এসব মরদেহ উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের কথাও জানিয়েছে হামাস, যে কারণে এবার ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে ভারী যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। আর ইতিমধ্যে ইসরায়েলি সরকার রেড ক্রস এবং ইজিপশিয়ান দলগুলোকে আইডিএফ এর হলুদ রেখার বাইরে অনুসন্ধানের অনুমতি দিয়েছে। ইসরায়েল সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বলেন, অনুসন্ধানকারী দলের কেউই সামরিক সদস্য নন। Now this is a technical team only and none of these personnel are in the military. হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তবে আমেরিকার চাপের পর আবারও সাহায্য পাঠানো শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। এদিকে শনিবার তেল আভিভে সমাবেত হন নিহত ইসরায়েলি জিম্মিদের স্বজনরা। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, গাজায় থাকা নিহতদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জিম্মি আইতান হর্ন ও তার পরিবারও এই বিক্ষোভে যোগ দেন। অংশগ্রহণকারীরা হাতে ধরেছিলেন সেই সব নিহতদের ছবি, যাদের দেহ এখনও ফেরত আসেনি। মৃত জিম্মি ইতাই চেনের বাবা রুবি চেন জানান, এক সাক্ষাতে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সব জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনবেন বলে নিশ্চয়তা দিয়েছেন তাদের। The secretary said that he is on his way to Qatar, meeting the president, and he promised that he will share the meeting that we had today with him, with the president, and making sure that the president also does whatever he can in order to keep on pushing to getting these hostages out, including the 2 U.S. citizens. যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস এখন পর্যন্ত 20 জীবিত জিম্মি ও কিছু মৃতদেহ ফিরিয়ে দিয়েছে। তবে এখনও 13টি মরদেহ তাদের কাছে রয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মন্ত্রিসভার বৈঠকে জানান, গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে কোন দেশের সেনা থাকবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেবল ইসরায়েল। ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিয়ন্ত্রণ করে এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী সম্পর্কিত ক্ষেত্রে কোন বাহিনী গ্রহণযোগ্য তা নির্ধারণ করবে। আমরা এভাবেই কাজ করি এবং ভবিষ্যতেও করব। অবশ্য আমেরিকা ও ইসরায়েলের অবস্থানকে সমর্থন করে। ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র। আমরা নিজেদের রক্ষা করব এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করব। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। তুর্কি সরকারের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের পর অবশেষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকে। রবিবার পিকেকে ঘোষণা দিয়েছে তারা দেশ থেকে তাদের সব যোদ্ধা প্রত্যাহার করছে। সংগঠনটি জানায়, সরকারের সঙ্গে সমন্বিত নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে তুর্কি নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কেউ একে শান্তি প্রতিষ্ঠার সুযোগ হিসেবে দেখছেন, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন। বিশ্লেষকদের মতে এ প্রক্রিয়া সফল হলে তা গোটা অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারে। অবশেষে তুর্কির দীর্ঘদিনের সংঘাত অবসানের পথে। কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকে ঘোষণা দিয়েছে তারা দেশ থেকে তাদের সব যোদ্ধা প্রত্যাহার করছে। রবিবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে জানায় তুর্কি সরকারের সঙ্গে সমন্বিত নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1984 সাল থেকে তুর্কির বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসা সংগঠনটি চলতি বছরের মে মাসে তাদের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানে অস্ত্র পরিত্যাগ ও সংগঠন ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। কয়েক দশকের এই সংঘাতে প্রাণ হারিয়েছে 40,000-এরও বেশি মানুষ। ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তানের কান্দিল পর্বতে আয়োজিত এক অনুষ্ঠানে পিকেকে জানায় স্বাধীন, গণতান্ত্রিক ও ভ্রাতৃত্বপূর্ণ জীবন গঠনের ভিত্তি স্থাপনের জন্য তারা তুর্কি থেকে সব যোদ্ধা সরিয়ে নিচ্ছে। সংগঠনটির দাবি, সরকারের উচিত এখন এমন এক আইন পাশ করা যা তাদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেবে। পিকেকে নির্বাহী কাউন্সিলের সদস্য সাবরি ওক বলেন, বিরোধের ঝুঁকি এড়াতে তারা নেতার নির্দেশে যোদ্ধাদের প্রত্যাহার করছে। আমরা আমাদের নেতা আবদুল্লাহ ওজালানের নির্দেশে সিদ্ধান্ত নিয়েছি। সম্ভাব্য উস্কানি বিরোধীর ঝুঁকি তৈরি করতে পারে বলে আমরা তুর্কিতে অবস্থানরত আমাদের সব বাহিনীকে সীমান্তবর্তী পাহাড়ি এলাকা মিডিয়া প্রতিরক্ষা অঞ্চল থেকে প্রত্যাহার কর্মসূচি শুরু করেছি। এদিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টির মুখপাত্র ওমর চেলিক এক্সপোস্টে বলেন, পিকেকের এই সিদ্ধান্ত সরকারের সন্ত্রাসমুক্ত তুর্কির লক্ষ্য পূরণের বাস্তব প্রতিফলন। একই সঙ্গে এটি সংসদীয় পর্যায়ে আইনগত কাঠামো তৈরির পথ উন্মুক্ত করবে। তুর্কির দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে কুর্দি বাসিন্দারা সরকারের কাছ থেকে বাস্তব পদক্ষেপের প্রত্যাশা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা হাসান সেকার দাবি করেন, বন্দীদের মুক্তি দিয়ে কুর্দি ভাষা ও পরিচয়কে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিতে হবে। তুর্কি যুদ্ধের অবসান হওয়া দরকার। এটা কুর্দিদের ও তুর্কি উভয়ের জন্যই ভালো হবে। মধ্যপ্রাচ্য তো ইতিমধ্যেই ভেঙে পড়েছে, সর্বত্র যুদ্ধ চলছে। প্রথমত আবদুল্লাহ ওজালানকে মুক্ত করতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে, তাছাড়া সাধারণ ক্ষমাও ঘোষণা করতে হবে। আরও একটি বিষয়, কুর্দি ভাষা এটিকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে এবং কুর্দি পরিচয়কে স্বীকৃতি দিতে হবে। অন্যদিকে ইস্তানবুলে পিকেকের সিদ্ধান্ত নিয়ে মতভেদ দেখা গেছে। কেউ কেউ একে স্বাগত জানালেও অনেকেই এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। সুলেইমান কাবুরগাছি নামে এক ব্যক্তি বলেন, পিকেকের প্রত্যাহারের এই সিদ্ধান্তের প্রতি তার বিশ্বাস নেই। আমি এসবের কিছুই বিশ্বাস করি না, এর কিছুই বাস্তবসম্মত নয়। ভালো হতো যদি এই লড়াইয়ের অবসান সত্যি ঘটতো, কিন্তু তারা এটা করতে পারবে না। পিকেকে যাবে না, অস্ত্রও থামবে না, তাদের ওপর ভরসা করা যায় না। তুর্কি, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের কাছে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি সাম্প্রতিক বছরগুলোতে স্বাধীন রাষ্ট্রের দাবি থেকে সরে এসেছে। এর পরিবর্তে পিকেকে এখন কুর্দিদের সাংস্কৃতিক অধিকার ও আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি জানাচ্ছে। বিশ্লেষকদের মতে ন্যাটো সদস্য তুর্কির এই সংঘাতের অবসান শুধু দেশেই নয়, প্রতিবেশী সিরিয়াতেও প্রভাব ফেলতে পারে, যেখানে আমেরিকা কুর্দি বাহিনীর সঙ্গে মিত্রতা বজায় রেখেছে, যাদের আঙ্কারা পিকেকের শাখা হিসেবে দেখে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ইরাকের জুবাইর নামক স্থানে একটি তেলের খনির পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 2 শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে কমপক্ষে 5 জন। রবিবার দায়িত্বরত কর্মকর্তারা জানান, ওয়েল্ডিং কাজের সময় এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে ঘন ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। তেল উৎপাদন বা সরবরাহে আপাতত কোনো প্রভাব পড়েনি। বর্তমানে দৈনিক উৎপাদন 4 লাখ ব্যারেল বজায় আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে দ্রুত আগুন নেভানো না গেলে কার্যক্রম আংশিক ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আসিয়ান সম্মেলনে যাওয়ার সময় দোহায় কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার কুয়ালালামপুরে যাওয়ার পথে বিমানে জ্বালানি নেয়ার জন্য দোহায় যাত্রা বিরতি করেন ট্রাম্প। পরে প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে গিয়ে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী আব্দুর রহমান বিন জসিম আল থানি। ট্রাম্পকে স্বাগত জানিয়ে কাতারের আমির বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জ্বালানি নিতে দোহায় আসছেন জানার পরই তাকে শুভেচ্ছা জানানোর সিদ্ধান্ত নেন তারা। এ সময় কাতারের আমির ও প্রধানমন্ত্রী প্রশংসা করেন ট্রাম্পের। জবাবে কাতারকে মহান মিত্র উল্লেখ করে আমির তামিমকে বিশ্বের মহান শাসকদের একজন বলে ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। Well, the Emir is one of the great rulers of the world, not just the Middle East. He's beloved and respected by his country. I don't know what's more important, being beloved or respected. গাজা যুদ্ধবিরতির পর ইসরায়েলে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইন্স। আগামী 28 মার্চ থেকে নিউ ইয়র্কের JFK বিমানবন্দর থেকে তেল আভিভে ফ্লাইট পুনরায় চালু হবে। রবিবার এমন ঘোষণা দিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। হামাসে 2023 সালের 7 অক্টোবরের হামলার পর 2 বছরের জন্য এই রুট স্থগিত ছিল। এর আগে ডেল্টা ও ইউনাইটেড এয়ারলাইন্স ইসরায়েলগামী ফ্লাইট চালু করে দিয়েছে। সাম্প্রতিক আমেরিকা নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তির পর ব্রিটিশ এয়ারওয়েজ, আইবেরিয়া ও সুইস সহ একাধিক বিদেশি বিমান সংস্থা তেল আভিভে ফ্লাইট পুনরায় শুরু করেছে। নতুন সিদ্ধান্তের ফলে আমেরিকান এয়ারলাইন্স হবে নিউ ইয়র্ক থেকে তেল আভিভে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী 5ম সংস্থা। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।